চলো খাতা পেন বের করো। ঠিক আছে, টেক্সট, টেক্সটের আগে দ্য সেকেন্ড কামিং এর ব্যাকগ্রাউন্ড বোঝো, তারপর টেক্সট লাগবে। ডব্লিউ বি ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস। ঠিক আছে, ডব্লিউ বি ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস। ডব্লিউ বি ইয়েটস এর জন্ম 1865-এ, মৃত্যু 1939-এ। ঠিক আছে, 1865 জন্ম আর মৃত্যু হচ্ছে 1839। আচ্ছা, এই মাঝামাঝি হিস্টোরিক্যাল বড় ঘটনা কিছু আমায় তুমি বলবে? হুম, ওয়ার্ল্ড ওয়ার 1, ভেরি গুড। আর কেউ কিছু বলতে পারবে? বিশ্বের কিছু বড় বড় ঘটনা। ডব্লিউ বি ইয়েটস, তাই না? পুরো নাম কি বলতো? উইলিয়াম বাটলার ইয়েটস। ঠিক আছে, WILLIAM, উইলিয়াম বাটলার, BUTLER, বাটলার, YEATS, ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস, আমি সবেতে আসবো, তার আগে আর্লি লাইফ সম্বন্ধে বলি। ডব্লিউ বি ইয়েটস এর জন্ম হচ্ছে ডাবলিন, আয়ারল্যান্ডে। তাহলে ইনি কোথাকার কবি? একজন আইরিশ কবি। ঠিক আছে, ইংল্যান্ড আয়ারল্যান্ড পাশাপাশি তো নাকি? আচ্ছা, আর একটা প্রশ্ন করি, আয়ারল্যান্ড কার কলোনি ছিল? আয়ারল্যান্ড, হ্যাঁ, আয়ারল্যান্ড কার উপনিবেশ ছিল? কোন দেশের উপনিবেশ ছিল? কোন দেশ শাসন করতো আয়ারল্যান্ডের ওপর? ইংল্যান্ড, তাই তো? এবার এনার জন্ম হচ্ছে ডাবলিন, আয়ারল্যান্ডে। ইটস একটা ওয়েল অফ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন, উইথ আ স্ট্রং ইন্টারেস্ট ইন দ্য আর্টস অ্যান্ড লিটারেচার। দেখো, ফ্যামিলি একটা বড় ইম্প্যাক্ট ফেলে, তাই না? ফ্যামিলি তোমার কালচারের ওপর একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে। এবার ধরো কারোর বাবা মা পড়াশোনার দিকে কোনো হ্যাতজ্ঞাত নেই। ঠিক আছে, ও ঠিক আছে, ছেলে সারাদিন হই 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 করে বেড়াচ্ছে, গরু ছাগলের মতো ছেলে মানুষ করছে। ঠিক আছে, করে করে মা চিৎকার করলো। ঠিক আছে, ছেলে এলো, খেলো, ঘুমিয়ে পড়লো। তো সেই ছেলেকে তুমি কি লাইফ এক্সপেক্ট করছো তার ফিউচারে? বিশাল মহান কিছু ছেলে তৈরি হবে সে। অপরদিকে যার বাবা মা এডুকেটেড, যার বাবা মা এডুকেশন নিয়ে সিনসিয়ার, সেই ছেলে কেমন তৈরি হবে? অবভিয়াসলি ভালো ছেলে তৈরি হবে। এখানে ইয়েটসের ফ্যামিলি আর্টস এবং লিটারেচারে ইন্টারেস্টেড ছিল। তাহলে আই হোপ বোঝাতে পারলাম ডব্লিউ বি ইয়েটসের মানে লিটারেচারের প্রতি কোথা থেকে টান জন্মালো। বুঝতে পারলাম? কোনো সমস্যা? হি স্পেন্ট মাচ অফ হিজ চাইল্ডহুড ইন কাউন্টি স্লিগো, which greatly influenced his latter poetry. তাহলে ওনার বেশিরভাগ শৈশব জীবন কোথায় কেটেছে? কাউন্টি স্লিগোতে। পরবর্তী জীবনে এটাই ওনার পোয়েটিক ক্যারিয়ারের ওপর ইম্প্যাক্ট একটা বড় রকম ফেলেছিল। ঠিক আছে, এনাকে একজন মডার্নিস্ট পোয়েট বলা হয়। পরে এনাকে একজন মডার্নিস্ট পোয়েট বলা হয়। ঠিক আছে,
এবার Yeats began writing poetry in his youth and was associated with the symbolist and romantic movement. ঠিক আছে, রোমান্টিক মুভমেন্ট কিরকম না, বলতে পারো লিটারারি মুভমেন্টস। ঠিক আছে, শুধু সিম্বলিস্ট আর রোমান্টিক মুভমেন্ট, আমি শুধু লিটারারি মুভমেন্টস বলবো না, এটা এটা অ্যাকচুয়ালি আর্টস মুভমেন্ট বলা যেতে পারে। এখানে তোমার কি বলবো, লিটারেচার, আর্টস, ঠিক আছে, মিউজিক, পোয়েট্রি, সমস্ত কিছুকে নিয়ে যে জাগরণ হয়েছিল, যে মুভমেন্ট হয়েছিল, সেটাকে বলা হয় সিম্বলিস্ট মুভমেন্ট বা সিম্বলিস্ট আর্টস মুভমেন্ট। হয়ে যাবে, মনে থাকবে। Over his long career, his style evolved, moving towards more modernist approach. ধীরে 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 যখন সময় পেরোলো, ঠিক আছে, ধীরে ধীরে যখন সময় পেরোলো, তখন ওনার লেখালেখির মধ্যে একটা মডার্নিস্ট অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি, মানে মডার্ন এরার একটা রিফ্লেকশন ওনার রাইটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছি। এগুলো এতদিন পড়তে হতো না তোমাদের, এত কই পরিচিতি, বাট পড়তে হবে এবার। ঠিক আছে, আর বিশেষ করে এই কবিতাটা যদি ইয়েটস না জানো, তাহলে বাবা এই কবিতাটা বোঝা খুব অসম্ভব, সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া কি, his works often explored the themes of Irish mythology, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আইরিশ মাইথোলজি, আইরিশ মাইথোলজি কি, মাইথোলজি সম্বন্ধে আইডিয়া আছে? হোয়াট ইজ মাইথোলজি? পুরাণ থেকে পৌরাণিক, তাই তো, পুরাণ থেকে পৌরাণিক। সো মাইথোলজি, এবার বিভিন্ন দেশে বিভিন্ন রকম মাইথোলজি হয়, তাই না? গ্রিসের গ্রিক মাইথোলজি, ইন্ডিয়ার ইন্ডিয়ান মাইথোলজি, সো আয়ারল্যান্ডের আইরিশ মাইথোলজি, তাই তো। যেমন আমাদের যেমন মাইথোলজির মধ্যে আমরা কি কি পড়ি, শ্রীকৃষ্ণ, রাম, তাই তো। তারপর এটার মধ্যে আলোচনা করব নরসিংহা অবতার, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আলোচনা করব। সো আয়ারল্যান্ডের মাইথোলজি বা বা খ্রিশ্চান মাইথোলজি যদি বলি, ওদের ব্যাপারটা আলাদা রকম। ওদের মাইথোলজি আমাদের ইন্ডিয়ান মাইথোলজির সঙ্গে মিল খাবে না, ঠিক আছে। এই সমস্ত হচ্ছে ব্যাপার। ন্যাশনালিজম, ন্যাশনালিজম, নেশন থেকে ন্যাশনালিজম কথাটা এসছে, ঠিক আছে। ন্যাশনালিজম কেন আসে? কেননা সে সময়টা দুটো বড় বড় জিনিস দেখেছিল কবি, দুটো বড় বড় জিনিস দেখেছিল। ফার্স্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কত থেকে কত সাল হয়ে বলতে পারবে? প্রথম বিশ্বযুদ্ধ, বাচ্চাদের প্রশ্ন, কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়? 1914 টু 1918, গুড। 1914 টু 1918, 1914 থেকে 1918, গুড। এবার এবার দেখো, ইয়েটস নিজের জীবনকালে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখলো, ঠিক তো, নিজের জীবনকালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখলো। আচ্ছা, আরো একটা জিনিস দেখেছিল, আইরিশ মুভমেন্ট, মানে আইরিশ অ্যাকচুয়ালি কি বলবো, মানে আয়ারল্যান্ডের, আচ্ছা ভারত দেখো স্বাধীনতার জন্য, ভারত স্বাধীনতা সংগ্রাম করেছিল তো, হ্যাঁ, ফ্রিডম মুভমেন্ট করেছিল তো। সো আয়ারল্যান্ডও ফ্রিডম মুভমেন্ট করেছিল, সেটাও ইয়েটস নিজের লাইফে দেখেছিল। এবার এই সমস্ত জিনিসগুলো দেখার পর ইয়েটসের মধ্যে একটা ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ আসছে, তো সেই জিনিসটা ওনার কবিতার মধ্যেও রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে। দেখো ব্যাকগ্রাউন্ড, মানে সোসাইটাল ব্যাকগ্রাউন্ড কবির কবিতার মধ্যে বড় রকম ভাবে এফেক্ট ফেলে, কবির কবিতার মধ্যে
বড় রকমভাবে এফেক্ট ফেলে সোসাইটাল ব্যাকগ্রাউন্ড। তুমি 1940s-এর ইন্ডিয়ান লিটারেচার দেখো না, কোথাও না কোথাও একটা স্বাধীনতা সংগ্রামের একটা গন্ধ পাবে, সেখানে এসেন্স পাবে, ফ্লেভার পাবে, তাই না? সেম জিনিস এখানে ইয়েটস লিখছে ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের, মানে পোস্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার একটা ইমেজ পাবো এখানে, ঠিক আছে? এটা শুধু সেকেন্ড কামিং এর পার্সপেক্টিভে বলছি না আমি, ওয়ার্ডসওয়ার্থ সরি ইয়েটসের কবিতার মধ্যে এই সমস্ত অ্যাপ্রোচগুলো পাওয়া যায়, ঠিক আছে? মিস্টিসিজম, মিস্টিসিজম কি বলতো? মিস্টিসিজম হচ্ছে পৌরাণিক কথা থাকবে তার মধ্যে, ম্যাজিক্যাল এলিমেন্টস থাকবে, ঠিক আছে? সেগুলো হচ্ছে মিস্টিসিজম। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কমপ্লেক্সিটিজ অফ দ্য হিউম্যান কন্ডিশন, মানুষের অবস্থার মধ্যে জটিলতা। এটা মাথার উপর দিয়ে চলে গেল না? একটা সময় ছিল যখন পাশের বাড়িতে কোনো অঘটন ঘটলে শুধু পাশের বাড়ি কেন, গোটা পাড়া গোটা গ্রাম ছুটে চলে আসতো। আজকে এই 2024 সালে কোনো ফ্ল্যাটে কোনো লোক মরে পড়ে থাকলে যতক্ষণ না দুর্গন্ধ ছড়াচ্ছে ততক্ষণ ফ্ল্যাটের লোক পুলিশ ডাকে না, তাই না? লোকে মারা গেলে গিয়ে সেলফি তুলে পোস্ট করে RIP, ঠিক আছে? RIP, RIP লিখতে লিখতে হয়তো গালাগাল দিচ্ছে। হয় না, হয় না বলো, বাস্তব কথা বলছি, এগুলো হয় না, হয় না বলো? হয়তো, হ্যাঁ, বলে ভালো হয়েছে বেটা মরে গেছে, দিয়ে লিখছে ফেসবুকে RIP, রেস্ট ইন পিস। আজকে কোনো অ্যাক্সিডেন্ট হলে আগে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছে, হাত লাগাবে না কেন? পুলিশ কেস হয়ে যাবে বলে। যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো বিভৎস ভয়াবহ অ্যাক্সিডেंट, दिल दहलाने वाला एक एक्सीडेंट यहाँ हो गया, শিপনের মাথায় লাগছে নাকি গো? সিনের মাথায় লাগছে? বুঝতে পারলাম। ঠিক এই জিনিসগুলি। আরেকটা বিভৎস পোস্ট দেখেছিলাম কয়েকদিন আগে, তো কারোর এক বাবা মারা গেছে, ঠিক আছে? তো হয় না এরকম করে কাঠের তৈরি করতে হয়, দিয়ে কাঁধে করে নিয়ে যায়, হ্যাঁ, খাট বলে ওটাকে। ছেলে এরকম করে সেলফি তুলছে, বাবার সঙ্গে শেষ যাত্রা। ভাই বিশ্বাস করো বুকটা আঁতকে উঠলো। এটা সেকেন্ড কামিং এই থিমটার উপরই বেসড। দ্য সেকেন্ড কামিং কবিতাটা না এই থিমটার উপরই বেসড। মানুষ তার মধ্যে থেকে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, মানুষ ভালোবাসা হারিয়ে ফেলেছে। আজকে মানুষ মানুষের পাশে দাঁড়ায় না, তাই না? মানুষ আজকে কারাপ্ট হয়ে গেছে, সোসাইটিটাই কারাপ্ট হয়ে গেছে। বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট দেখো, এবার লিটারারি অ্যাচিভমেন্টস কি কি। ইয়েটসের পোয়েট্রি তোমার দেখতে অসুবিধা হচ্ছে? ওই লাইটটা অফ করে দাও। জায়গা, জায়গার নাম, জায়গার নাম ওটা নর্মালি। এখন রিফ্লেক্ট হচ্ছে ওটা? হ্যাঁ, এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, চাপ নেই। হুম, কি? আচ্ছা, লিটারারি অ্যাচিভমেন্টস কি কি ওনার, সাহিত্য জগতে কি কি অ্যাচিভমেন্ট পেয়েছেন। দ্য টাওয়ার বলে কবিতাটা 1928 সালে খুব ফেমাস। দ্য উইন্ডিং স্টেয়ার অ্যান্ড আদার পোয়ামস, এটা একটাই নাম, ঠিক আছে, সংকলন, 1933 সালে। এছাড়াও ইয়েটসকে শুধু কবি বলে চিনি বলাটা ভুল হবে, ঠিক আছে? হ্যাঁ, কবির জন্য কবি হিসেবে ওনার খ্যাতি বিশাল, বাট উনি নাটকও লিখেছেন, এসেও লিখেছেন, বিভিন্ন প্রোজও লিখেছেন, ঠিক আছে?
তোমাদের লেখাটা কেটে আছে নাকি বলো তো এটা? এটা অফ করে দিই। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কি দেখো, এবার এবার বলি পলিটিক্যাল ইনভলভমেন্ট। ঠিক আছে, ইয়েটসের ডাইরেক্ট পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল। কিরকম? ইয়েটস ওয়াজ ইনভলভড ইন আইরিশ পলিটিক্স অ্যান্ড প্লেড আ কি রোল ইন দ্য আইরিশ লিটারারি রিভাইভাল, যেটা তোমাকে আমি বললাম একটু আগেই, তাই তো? সিম্বলিস্ট মুভমেন্ট, লিটারারি রিভাইভাল, এই সমস্ত কিছু তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এবং ফাউন্ডেশন অফ দ্য অ্যাবে থিয়েটার, ঠিক আছে, অ্যাবে থিয়েটার স্থাপনে ওনার বিশাল বড় অবদান রয়েছে, যেটার হাত ধরে লিটারেচার অনেক একটা উঁচু পর্যায়ে গিয়েছিল। হি ওয়াজ আ মেম্বার অফ দ্য আইরিশ সেনেট ফর 2 টার্মস, 6 বছরের জন্য। একটা টার্ম 3 বছরের, দুটো টার্ম হচ্ছে 6 বছরের। তো আইরিশ সেনেট একটা হয়েছিল, সেই সেনেটেরও সদস্য ছিলেন উনি। ঠিক আছে, মানে পলিটিক্যাল ইনভলভমেন্ট। ঠিক আছে, আইরিশ একটা সেনেট, সেই সেনেটের সদস্য ছিলেন 2 টার্মের জন্য, মানে 6 ইয়ার্সের জন্য অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, লিখে রেখে দাও এটা। নোবেল প্রাইজ পেয়েছিলেন 1923 সালে। নোবেল প্রাইজ যখন পেয়েছিল, আতিপাতি লেখক না, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, Yeats was awarded the Nobel Prize in Literature for his inspired poetry, which, in a highly artistic form, gives expression to the spirit of a whole nation. এই যে ইটসে যে লেখালেখিগুলো, ঠিক আছে, এই যে সমস্ত নেশনকে উনি উদ্বুদ্ধ করেছিলেন, বুঝতে পারলাম? এটার লেখালেখির জন্য 1923 সালে কি হয়, ডব্লিউ বি ইয়েটস লিটারেচারের জন্য নোবেল প্রাইজ পান। নোবেল প্রাইজ বানানো অনেকে ভুল করে, নোবেল প্রাইজ বানানো হচ্ছে এটা, NOBEL। আচ্ছা, কার নামে দেওয়া হয় নোবেল প্রাইজ, বলো গো? এটা জানার কথা। হুম, আমি বলবো না? কি অ্যালফ্রেড না কি নাম, না ভদ্রলোকের বোধহয়। হুম, পড়াশোনা কোন পর্যায়ে গেছে বুঝতে পারছো? হুম, এতদিন তোমরা জানতেই না। জিকে বড্ড উইক। ঠিক আছে, জিকে বড্ড উইক, জিকের উপর কাজ করো। তোমাদের জিকেটা জেনারেল নলেজ না হয় গায়ে কাঁটা হয়ে যাচ্ছে। জি ফর গায়ে, কে ফর কাঁটা। ঠিক আছে, গায়ে কাঁটাগুলো প্যাঁক প্যাঁক করে লাগবে, এগুলো শুধরাও। তারপর কি হয় না, 1939 পর্যন্ত উনি কন্টিনিউয়াসলি লিটারেচার নিয়ে যোগদান করে গেছেন, এবং মডার্ন পোয়েট্রিতে একটা বড় রকম ইম্প্যাক্ট ফেলে গেছেন। শুধু আইরিশ লিটারেচারকে নয়, বাট ওয়ার্ল্ড লিটারেচারে ওনার বড় অবদান ইয়েটসের। ঠিক আছে, হয়েছে? দেখো নেক্সট স্লাইডে যাচ্ছি, এটা PDF দিয়ে দেবো, তোমাদের চাপ নেই। এবার এইখান থেকে, এতক্ষণ যদিও কেউ ঢিলে ঢালা করে শুনে থাকো, এবার কনসেন্ট্রেশন এখানে দাও। এখান থেকে আমাদের টেক্সটার খেলা শুরু হচ্ছে। কবিতাটা কবে লেখা হয়? 1919, 1919 সালে লেখা হয়। আচ্ছা, সালটা কিরকম মনে হচ্ছে? আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলেছিল 1914 টু 1918, 1914 থেকে 1918 সাল পর্যন্ত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলেছিল। তো ডিউরিং দ্য আফটার ম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার 1 বা ওয়ার্ল্ড ওয়ার 1 আমরা বলতে পারি, পারি কি পারি না? ব্যাকগ্রাউন্ড এই কারণে বলছি, ব্যাকগ্রাউন্ডের ডাইরেক্ট ইনফ্লুয়েন্স থাকে লিটারেচারের ওপর। পাবলিকেশন, কবিতার 2বার পাবলিশ হয়েছিল।
ফার্স্ট পাবলিকেশন অফ দ্য ডায়াল বলে এক ম্যাগাজিনে, এমসিকিউ আসবে, কত সালে? নভেম্বর 1920 সালে। নভেম্বর 1920 সালে দ্য ডায়াল বলে এক ম্যাগাজিনে এই কবিতাটা পাবলিশ হয়েছিল, নভেম্বর 1920 সালে, খেয়াল রাখবে, ভুলবে না। তারপরেই পরের বছর ডব্লিউ.বি. ইয়েটসের একটা কালেকশন অফ পোয়েট্রি যার নাম হচ্ছে মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার। এটা নাম কি নাম? মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার। 1919-এ লেখা, 1920-তে ফার্স্ট পাবলিকেশন, 1921-এ সেকেন্ড পাবলিকেশন। ফার্স্ট পাবলিকেশন দ্য ডায়াল নামক এক ম্যাগাজিনে, সেকেন্ড পাবলিকেশন হয় কোথায়? মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার বলে একটা কবিতা সংকলন ছিল, কার? ডব্লিউ.বি. ইয়েটসের। সেখানে এটা পাবলিশ করা হয়েছিল। আই হোপ খেয়াল থাকবে, সালগুলো মনে রাখতে হবে। याद रहेगा रौनक, स्नेहा? মনে থাকবে? এ ভাই, ভাই কি খবর ভাই? ভাই পড়তেও ঠিক করে আসে না, ল্যাদখোর জীবনও কাটছে। হ্যাঁ, আর সেটা জানাবে কে হোয়াটসঅ্যাপে? স্যার আমার শরীর অসুস্থ, আমি আসতে পারবো না। কে জানাবে সেটা? হ্যাঁ, কি বলে? না, বুঝতে পারলাম। ছেলেপুলে আমার গুণধর ছেলেপুলে। আচ্ছা, ইয়ের কি খবর গো? শ্রাবণ 20, সেকেন্ড পাবলিকেশন 1921। আর লেখা কবে হয়? 1919। এই 3টে সাল ভুলবো না। ফার্স্ট পাবলিকেশন কোথায় হয়? কোথায় হয়? দ্য ডায়ালে হয়। সেকেন্ড পাবলিকেশন মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার। নামটা মনে রাখতে হবে। এটা কি হচ্ছে? কেন? হয়েছে? আচ্ছা, এবার আসো সোর্স আর কনটেক্সটে। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, আগে স্লাইড থেকে যেগুলো পড়াচ্ছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। সোর্স আর কনটেক্সট। তো যে কোনো কবিতা আলোচনা যখন করি, বেঙ্গল সেলার্স বোধহয় ব্যাচে পড়ানো হয়নি। বেঙ্গল সেলার্সটা বাকি আছে। লিটারালি আমাদের সিলেবাস ওভারঅল দেখতে গেলে অনেকটা কভার হয়ে গেছে, মানে তোমাদের মানে পড়া হয়ে গেছে অনেকটাই, তাই না? draws from Christian imagery of the apocalypse and the second coming, কোথা থেকে? from the book of Revelation, reflecting the post-war atmosphere of Europe। বুঝলাম না কিছু, না? এখানে ক্রিশ্চিয়ান ইমেজারি আমরা দেখতে পাবো, বাট পার্সোনালি আমি বলবো ডব্লিউ.বি. ইয়েটস রবি ঠাকুরকে খুব ফলো করতেন, ঠিক আছে? আর রবি ঠাকুরের অনেক লেখার মধ্যে তুমি উপনিষদের রেফারেন্স পাবে, বুঝতে পারলাম? ইয়েটসও উপনিষদকে ফলো করতেন, ইয়েটসও উপনিষদকে উপনিষদ থেকে ইনফ্লুয়েন্স হয়েছিলেন, ঠিক আছে? যদিও আমার এখানে থিম হচ্ছে ক্রিশ্চিয়ান ইমেজারি অফ দ্য অ্যাপোক্যালিপস। অ্যাপোক্যালিপস মানে কি বলতো? অ্যাপোক্যালিপস মানে ধ্বংস, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই তো? ক্রিশ্চিয়ান ইমেজারি অফ অ্যাপোক্যালিপস অ্যান্ড দ্য সেকেন্ড কামিং। এই সেকেন্ড কামিং কোত্থেকে পাচ্ছি? বাইবেলের বুক অফ রিভিলেশন থেকে পাচ্ছি। এই বুক অফ রিভিলেশনে বলা আছে সেকেন্ড কামিং আসবে। সেকেন্ড কামিং মানে কিরকম? দ্বিতীয় অবতার, তাই তো? দ্বিতীয় অবতার কার? জিসাস ক্রাইস্টের। বাট এই জিসাস ক্রাইস্টের যে সেকেন্ড অবতারটা আসবে, এই সেকেন্ড অবতারটা মোটেও ফরগিভিং হবে না। আমরা গডকে কিরকম আমি ইমেজে চিনি, বিশেষ করে জিসাস ক্রাইস্টকে
জিসাস ক্রাইস্টকে কিরম চিনি না, জিসাস ক্রাইস্ট এসেছিলেন পৃথিবীতে লোককে ক্ষমা করতে, মানুষকে ক্ষমা করতে, মানুষকে ভালোবাসতে। বাট যে সেকেন্ড কামিং হবে, সে সেকেন্ড কামিং মোটেও কিন্তু সুবিধার হবে না, মোটেও কিন্তু ভালো কি বলবো, ভালোবাসার হবে না। এই সেকেন্ড কামিং হবে রিভেঞ্জিং। ইট উইল নট বি লাভিং, ইট উইল নট বি কেয়ারিং, ইট উইল নট বি ফরগিভিং, বাট ইট উইল বি রিভেঞ্জিং। ইট উইল ব্রিং দ্য ডুমসডে, ইট উইল ব্রিং দ্য অ্যাপোক্যালিপস। পৃথিবীতে যখন পাপ পূর্ণ হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে যখন পাপ, তখন যিশু আসবে। কিন্তু সেই অবতার মোটেও নিরীহ অবতার হবে না, সেই অবতার ভয়ঙ্কর অবতার হবে। ঠিক আছে, সেকেন্ড স্ট্যান্সা থেকে যখন কবিতাটা পড়বো তখন দেখব surely the second coming is here। তো সেকেন্ড কামিং কিরকম ভাবে উঠবে দেখবো। একটা বিশাল বড় মরুভূমি থেকে একটা অদ্ভুত একটা ভয়ঙ্কর জন্তু উঠছে। সেই ভয়ঙ্কর জন্তুটা কিরকম, সেই ভয়ঙ্কর জন্তুটা, তার মাথা রয়েছে মানুষের আর বডি রয়েছে সিংহের। ঠিক আছে, মাথা রয়েছে মানুষের আর বডি রয়েছে সিংহের। অনেকটা স্ফিংস লাইক ইমেজ পাবো। স্ফিংস গিজায় স্ফিংসের স্ট্যাচু, সরি পিরামিড আছে, ঠিক অনেকটা ওরকম দেখতে। আর সে কোথায় যাবে, সে বেথলেহেমের দিকে যাবে। বেথলেহেম কোথায় গো, বেথলেহেমে কি হয়েছিল, যিশুর জন্ম কোথায়, বেথলেহেমে যিশুর জন্ম। তো সেই বিস্ট লাইক ক্রিচারটা কোথায় যাবে, বেথলেহেমের দিকে হেঁটে হেঁটে যাবে। ঠিক আছে, ধীরে ধীরে এগোবে। ধীরে ধীরে এগোবে মানে কি, মানুষকে ভালো করে দেখতে দেখতে এগোচ্ছে। আচ্ছা বেটা তুমি এই পাপ করছো, আচ্ছা বেটা তুমি এই পাপ করছো, ঠিক আছে, তুমি কালকে সেই বয়স্ক মানুষটাকে ঠেলে ফেলে দিয়েছিলে, তুমি নিজের মাকে উল্টোপাল্টা কথা বলেছো, তুমি পরীক্ষার টুকলি মেরেছো, সব হিসাব হবে। ঠিক আছে, সব দেখতে দেখতে যাচ্ছে। হয়তো সেকেন্ড কামিং হয়তো চলেও এসছে, এখন হয়তো খেয়াল রাখছে, অবজার্ভ করছে, ধীরে ধীরে স্ক্যান করছে গোটা দুনিয়াটাকে। ঠিক আছে, দিয়ে পরে একটা ফুট করবে, সব শেষ হয়ে যাবে। বুঝতে পারলাম। আচ্ছা, আর একটা জিনিস কি, এর সঙ্গে আরেকটা জিনিসকে মিক্স অতি অবশ্যই করতে হয়, পোস্ট ওয়ার অ্যাটমসফিয়ার অফ ইউরোপ। তাহলে ইউরোপের মধ্যে বিশ্বযুদ্ধের পরবর্তী রিফ্লেকশনগুলো আমরা দেখতে পাই। বুঝতে পারলাম না, পারলাম না, তাই তো। এই সমস্ত কিছু হাইব্রিড কনটেক্সট হচ্ছে, মিক্স মিক্স কনটেক্সট হচ্ছে, এই ফিউশন কনটেক্সট হচ্ছে কি আমাদের দ্য সেকেন্ড কামিং এর। কারো কোনো ডাউট না, ডাউট নয় বলো। এই পয়েন্টটা এই জায়গাটা যদি ক্লিয়ার না করতে পারো, কবিতা কিছু বুঝতে পারবে লাই। বুঝতেছো, এই পয়েন্টটা যদি তুমি ক্লিয়ার লাই করো, তো কবিতাটা কিছু বুঝতে পারবে লাই। হ, বুঝতেছো পিয়াসা, বুঝতেছো, হরে স্নেহা, বুঝতে পারতাছোস। কি রে বাবা, মাথা ঢুকেছে? আচ্ছা, বলো তোমাকে সোর্স গুলো কি কি কবিতাটার, কবিতাটার সোর্স গুলো কি কি বাবা? এই কবিতাটার সোর্স কি শ্রীপর্ণা? উৎস, উৎস। না, কবিতাটা লেখার জন্য উৎস কোথা থেকে এসছে, কবিতাটার উৎস কি? ইয়েটসে কবিতাটা লিখলো, হঠাৎ করে কেন লিখতে গেল? তোমার টাইম চলে গেছে, তুমি চুপ করো, হয়ে গেছে। আর মানে ক্রিশ্চিয়ান, ক্রিশ্চিয়ান অ্যাপোক্যালিপসকে কেন্দ্র করে, ঠিক আছে, দ্য সেকেন্ড কামিং কে কেন্দ্র করে। সেকেন্ড কামিং এর উল্লেখ বাইবেলের কোন বুকে আছে বললাম? বুক অফ রিভিলেশন। এই সমস্ত কথাগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট, এখান থেকে এমসিকিউ আসার বহুত ভয়ঙ্কর চান্স আছে। এই টাইটেলটা অ্যাকচুয়ালি অরিজিনালি দ্য সেকেন্ড কামিং ছিল না প্রথমে। যখন ইয়েটস ড্রাফট করছে কবিতাটাকে,
মানে কবিতাটা যখন রাফ একটা কপিতে লিখছে, কবিতাটা হুড়ুম করে তো আমি টাইপ করে পাবলিশ করে দিলাম তো ওরকম তো হয় না, কবিতা একটা রাফ কপিতে লিখতে হয়, তাই তো? সে রাফ কপিতে যখন ইয়েটস কবিতাটা লিখছে তখন কবিতাটার নাম দেওয়া হয় দ্য সেকেন্ড বার্থ। মনে থাকবে, দ্য সেকেন্ড বার্থ নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়? দ্য সেকেন্ড বার্থ। পরবর্তী ক্ষেত্রে কবিতাটা যখন পাবলিশ করানো হয় তখন কবিতার নাম দেওয়া হয় দ্য সেকেন্ড কামিং। বুঝতে পারলাম? দ্য সেকেন্ড কামিং। ঠিক আছে? টু ইকো দ্য বাইবলিক্যাল কনসেপ্ট অফ ক্রাইস্ট রিটার্ন। বাইবলিক্যাল যে কনসেপ্ট আছে সেকেন্ড কামিং, সেই সেকেন্ড কামিংটাকে, এই টোনটাকে রিফ্লেক্ট করার জন্য উনি সেকেন্ড বার্থ থেকে সেকেন্ড কামিং টাইটেলটা দিয়েছিলেন। ঠিক আছে? এবার এখানে আমি হিন্দু মাইথোলজির কয়েকটা কথা বলতে চাই। ঠিক আছে? এটা এর আগের দিনও তোমাদের অবশ্য বলেছিলাম। হিরণ্যকশ্যপ, তাই তো, বিশাল পাওয়ার ছিল। দিয়ে দু ভাই ছিল তারা। ভাইয়ের নাম কি ছিল? ভাই, ভাইয়ের নামটা মনে পড়ছে না। কে বলতে পারবে হিরণ্যকশ্যপ ভাইয়ের নাম কি, দু ভাই মিলে? নাম শুনি কোনোদিন? মাইথোলজিক্যাল, মাইথোলজিক্যাল, পৌরাণিক কাহিনী। হুম, প্রহ্লাদের বাবা, প্রহ্লাদের বাবা। ছেলে বিষ্ণুর ভক্ত, বাবা হচ্ছে মানে বিষ্ণুকে শেষ করতে চেয়েছিল। ঠিক বললাম না ভুল বললাম? হুম, ছেলে অ্যাকচুয়ালি নারদ মুনির আশ্রমে মানুষ হয়। ঠিক আছে? দাঁড়াও, নামটা ভুলে যাচ্ছি আমি, ওই হিরণ্যকশ্যপের ভাইয়ের নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, এরা দু ভাই মিলে কি বলতো, গোটা পৃথিবীর ওপর, হ্যাঁ, গোটা পৃথিবী ক্যাপচার করলো, দিয়ে গোটা পৃথিবীর উপর অত্যাচার করতে শুরু করে নিয়ে ডিমনিক ফোর্সেস দিয়ে। ঠিক আছে? বরাহ অবতারে বিষ্ণু কি করলো, তার ওই আরেকটা ভাইকে মেরে দিয়েছিল। ঠিক তো? তারপর হিরণ্যকশ্যপ যে ছিল, সে সেখান থেকে ঠিক করে নিল যে আমি প্রতিশোধ নেব। ঠিক আছে? আমার এক্সট্রিম পাওয়ার চাই, আমাকে অমর হতে হবে। হ্যাঁ, না স্টিং এনার্জি ড্রিঙ্ক নয়, এক্সট্রিম পাওয়ার চাই। ঠিক আছে? আমি স্টিং এনার্জি বলিনি, এক্সট্রিম পাওয়ার চাই, এক্সট্রিম এনার্জি চাই। ঠিক আছে? ইনফিনিটি। দিয়ে সে কি করলো না, লর্ড বিষ্ণুর সে এনভি হয়ে গেল। ঠিক আছে? তারপর থেকে বিষ্ণুকে আর সহ্য করতে পারে না, কেন, তার ভাইকে মেরে দিয়েছিল বলে। ঠিক তো? দিয়ে তারপর থেকে ব্রহ্মার উপাসনা করতে লাগলো। ঠিক আছে? ব্রহ্মার উপাসনা করতে লাগলো কে? হিরণ্যকশ্যপ। এটা ততদিনে কি হয়েছে, সূর্য, ততদিনে কি হয়েছে, পৃথিবীতে তার সাম্রাজ্যগুলোকে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে পুনরায় নতুন সাম্রাজ্য স্থাপন করা হয়েছিল। ও কিন্তু ধ্যানে মগ্ন, তাই তো, ও কিন্তু ধ্যানে মগ্ন। ওর স্ত্রী সেই সময় কি হলো, নারদ মুনির আশ্রমে যায়, তাই তো, সেখানে তার সন্তান, কি নাম বললাম, প্রহ্লাদ, সে নারদ মুনির আশ্রমে মানুষ হতে থাকে এবং লর্ড বিষ্ণুকে পুজো করতে থাকে, লর্ড বিষ্ণুর উপাসনা করতে থাকে। ঠিক আছে? যাই হোক, এটা আমাদের ফ্যাক্ট নয়, আমাদের ফ্যাক্ট হচ্ছে হিরণ্যকশ্যপ। দিয়ে ব্রহ্মা, আচ্ছা অ্যাকচুয়াল কথাটা কি, ব্রহ্মা না ব্রহ্ম? হুম, ব্রহ্মা, ব্রহ্মা না ব্রহ্ম? ব্রহ্মা, ব্রহ্ম, ব্রহ্ম জ্ঞান, এটা ব্রহ্মা। অনেক কিছু জানে না, একটা মানুষের পক্ষে সম্পূর্ণ জ্ঞান লাভ করা অসম্ভব। সম্পূর্ণ জ্ঞান একটা মানুষের পক্ষে লাভ করা অসম্ভব। তো কি হলো, হিরণ্যকশ্যপের উপাসনায় বা
ধ্যানে বলতে পারো। ব্রহ্মা খুশি হলেন, দিয়ে এলেন, যে বর চাইলো কি, আমাকে অমরত্বের বর দাও। হেভি সেয়ানা, ঠিক আছে। বলছে পৃথিবীর এই নিয়ম বিরোধী জিনিস হবে না, ঠিক আছে। অমরত্বের বর আমি দিতে পারবো না, অন্য কিছু চাও। হিরণ্যকশ্যপ আরো সেয়ানাগিরি দেখাতে লাগলো। বলে ঠিক আছে, তাহলে আমাকে এমন বর দাও, আমাকে না কেউ ঘরের ভেতরে মারতে পারবে, না কেউ ঘরের বাইরে মারতে পারবে, না কোনো অস্ত্র, না কোনো শস্ত্রে মারা যাবে, না কোনো মানুষ মারতে পারবে, না কোনো দেবতা মারতে পারবে, না কোনো পশু জন্তু মারতে পারবে, ঠিক আছে। না আমাকে সকালে মারতে পারবে, না আমাকে সন্ধ্যায় মারতে পারবে, ঠিক আছে। চলো ঠিক হ্যাঁ, তথাস্তু, পেয়ে গেল বর। দিয়ে তারপর নিজের রাজ্যের সাম্রাজ্যে ফিরে দেখছে এ তো গোটা সব চেঞ্জ হয়ে গেছে। আবার নিজের সাম্রাজ্য স্থাপন করলো। দিয়ে নিজের ওয়াইফকে নিয়ে ছেলেকে নিয়ে এলো, ঠিক আছে। ছেলের ব্যাপারে জানে না, ছেলের ব্যাপারে জানে না যে ছেলে বিষ্ণুর ভক্ত। দিয়ে এবার ছেলের ব্যাপারে যখন জানতে পারলো যে ছেলে বিষ্ণুর ভক্ত, ইভেন ছেলেকে মারারও অনেক চেষ্টা করেছিল, ঠিক আছে। তার এক বোন ছিল, যার বর ছিল আই থিঙ্ক, মানে বরদান ছিল, সে আগুনে পুড়বে না, ঠিক না। নাম আমি ভুলে যাচ্ছি, অনেকদিন আগে পড়েছি, নামগুলো ভুলে যাচ্ছি, হ্যাঁ। হোলিকা, ঠিক ঠিক হোলিকা। তো তাকে বলেছিল প্রহ্লাদকে নিয়ে আগুনে যেত। তো সেই হোলিকা আগুনে ভস্ম হয়ে গেছিল, কিন্তু আগুনের শিখা প্রহ্লাদকে টাচ পর্যন্ত করতে পারেনি, ঠিক আছে। দিয়ে এবার হিরণ্যকশ্যপ প্রচণ্ড রেগে যায়, তো কোথায় তোর বিষ্ণু? বলছে বিষ্ণু প্রত্যেকটা কণে কণে বিষ্ণুর অস্তিত্ব আছে, ঠিক আছে। একটা পিলারকে দেখিয়ে বলছে তাহলে এখানেও কি তোর বিষ্ণু আছে? দম দম করে পিলারটা মারতে লাগলো। হঠাৎ করে পিলারটা ফাটিয়ে একটা অদ্ভুত, একটা কি বলবো, মানে ফিগার বেরিয়ে এলো। সেই ফিগারটা অদ্ভুত রকম দেখতে, বডিটা মানুষের, মাথাটা সিংহের, ঠিক আছে। হ্যাঁ, মানে থাবাগুলো সিংহের আবার। হ্যাঁ, হ্যাঁ রে ভাই, আমাকে শেষ করতে দে। এটাকে বলা হয় নরসিংহ অবতার, ঠিক আছে। নর প্লাস সিংহ, মানে হাফ মানুষ হাফ সিংহ। কি বর চেয়েছিল? কোনো মানুষ মারতে পারবে না, কোনো জন্তু মারবে না, ও তো মানুষ নয় জন্তুও নয়, তাই তো। কোনো অস্ত্র মারতে পারে না, অস্ত্র মারেনি, কি করে মেরেছিল জানো? দরজার চৌকাঠ বোঝো? হ্যাঁ, হাট, না, চৌকাঠ বোঝো? চৌকাঠ, চৌকাঠ কাকে বলে? চৌকাঠ, হ্যাঁ, ঠিক আছে। থ্রেশহোল্ড যাকে ইংলিশে বলা হয়। তো সেই চৌকাঠের মধ্যে তাকে, না, হ্যাঁ আর একটা যে ছিল, না তাকে মাটিতে না তাকে আকাশে মারতে পারবে, নিজের থাইয়ের ওপর রেখে কোনো অস্ত্রে মারতে পারবে না, নখগুলো দিয়ে চিড়ে দিয়েছিল, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই ওই লেডি ম্যাকবেথের উইচেস, সরি ম্যাকবেথের উইচেসগুলোর কথা মনে পড়ছে? হ্যাঁ, ম্যাকবেথ তো ভেবেছিল যে আমাকে কেউ মারতে পারবে না, আলটিমেটলি ম্যাকবেথকেও মরতে হয়েছিল। ঠিক হিরণ্যকশ্যপও তাই ভেবেছিল, ঠিক আছে। তার মানে পৃথিবীতে যতবার পাপ বাড়বে, পৃথিবীতে ততবার কে আসবে? ঈশ্বর আসবে, ভিন্ন ভিন্ন রূপে আসবে, ভিন্ন ভিন্ন অবতারে আসবে, ঠিক আছে। যারা পাপী আছে, যারা ভালো মানুষদের কষ্ট দেয়, তাদেরকে দমন করতে আসবে, এবং পরিত্রাণায় সাধুনাং, সাধুদের, ভালো মানুষদের পরিত্রাণ করতে আসবে। সম্ভবামি যুগে যুগে, প্রতিটা যুগে যুগে আসবে। বুঝতে পারলাম? যখন কবিতাটা পড়াবো তখন আরো ডিটেল আলোচনা করব। এখনই সব দিয়ে দিলে কবিতাটা আর কিছু বলার মতো থাকবে না। হ্যাঁ, 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 ব্যাকগ্রাউন্ড শেষ করে দেবো। বাবা 11-এ উঠেছো, দেখো ম্যাক্সিমাম টিচার যেটা করে কি, ডাইরেক্ট
ঢুকে যায় গল্পের মধ্যে। আর তোমাকে অলরেডি বলে দেওয়া হয়েছে, নোটিফিকেশনটা গ্রুপে তোমাদের পাঠিয়েছিলাম আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে স্টেটমেন্টের সঙ্গে রিজন ম্যাচিং করতে দেবে। ঠিক আছে, স্টেটমেন্ট ম্যাচ করতে দেবে। স্টেটমেন্ট যদি ম্যাচ করতে চাও, ব্যাকগ্রাউন্ড যদি না জানো, কি ঘোড়ার ডিম স্টেটমেন্ট ম্যাচ করবে? না না, ঠিক আছে, ওটা ওটা গাইডলাইন, ওটা ওটা আমার গাইডলাইন। ঠিক আছে, আর এটাও বলে দিচ্ছি, ফার্স্ট সেমে ব্যাকের বাহার দেখবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার না হলে পুরো কেস খাবে। কনসেপ্টগুলো আগে থেকে ক্লিয়ার করে রাখো, কেস খাবে না। লিটারেলি এগুলো অনার্সে এইভাবে পড়াতে হয়। এই পিপিটিটা দেখছো, এটা তোমাদের পড়ানোর জন্য বানানো নয় এটা। ঠিক আছে, হ্যাঁ, কি বলছো বাবু? বুঝতে পারলাম। তো কনসেপ্ট তোমায় ক্লিয়ার করতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড যদি বলি, ব্যাকগ্রাউন্ড তোমার সাথে আলোচনা করলাম অলরেডি। পোস্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ইউরোপ, তাই তো? দ্য পোয়েম এমার্জেস ফ্রম ডেভাস্টেশন অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কবিতাটা কোথা থেকে আমরা উদ্বুদ্ধ হচ্ছে কবিতাটা, না যে বিধ্বংস রূপ পৃথিবী ধারণ করেছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর, সেখান থেকে ইউরোপ ওয়াজ গ্র্যাপলিং উইথ শ্যাটার্ড সোশ্যাল অর্ডার, কোয়েশ্চেনিং ট্র্যাডিশনাল ভ্যালিউজ। ট্র্যাডিশনাল যে ভ্যালিউ ছিল সেগুলো লস হয়ে যাচ্ছিল, অ্যান্ড ফেসিং ফিউচার ফিল্ড উইথ আনসার্টেনিটি, ভবিষ্যৎ অনিশ্চিত। দিস ব্লিক মানে ডার্ক অ্যাটমসফিয়ার ইনফর্মস দ্য পোয়েমস অ্যাপোক্যালিপটিক ইমেজারি। এই অন্ধকার, এই ডার্ক অ্যাটমসফিয়ারটা কবিতাটার ওই বিধ্বংসী ইমেজটাকে দেখায়। নেক্সট হচ্ছে আইরিশ আনরেস্ট। এটা আবার কোত্থেকে এলো, কি এলো? ইয়েটস একজন আইরিশ মানুষ ছিলেন, ওয়াজ অলসো উইটনেসিং অনগোয়িং আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। প্রথমেই আমি তোমাদের বললাম কত সাল থেকে কত সাল, 1919 থেকে 1921। তাহলে আইরিশ আনরেস্ট কি ছিল? আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। দিস কনফ্লিক্ট এগেইনস্ট ব্রিটিশ রুল অ্যাডেড অ্যানাদার লেয়ার অফ টার্ময়েল টু হিজ পার্সপেক্টিভ। এবার এটাও যেটা বললাম তোমাদের প্রথমে বললাম না, যে আইরিশ আনরেস্ট যে ছিল, বা আইরিশ কি বলবো, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যে ছিল, সেটাও সে সময় লাগে। এটাতে কি হয়, অনেক হত্যা হয়, খুন খারাপি হয়। ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখলো। আর একটা জিনিস দেখেছিল, আচ্ছা, করোনা পিরিয়ড যখন এসেছিল তখন এই কথাটা আমরাও জানতে পেরেছিলাম, প্রত্যেক 100 বছর অন্তর কি হচ্ছে, এরকম একটা ভয়াবহ প্যান্ডেমিক আসছে। তো 1918 থেকে 1920 সাল পর্যন্ত ফ্লু প্যান্ডেমিক চলেছিল, সেখানে মানুষ মরেছিল অনেক। ঠিক আছে, যেটাকে স্প্যানিশ ফ্লু বলা হয়। ফেব্রুয়ারি 1918 থেকে এপ্রিল 1920 পর্যন্ত চলেছিল। পৃথিবীতে টোটাল 50 মিলিয়ন লোককে মেরেছিল। গোটা পৃথিবীর 50 মিলিয়ন লোক মরেছিল এই স্প্যানিশ ফ্লুতে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ইস্টার রাইজিং। আচ্ছা, ইস্টার কি তোমরা জানো? এপ্রিল মাসে মনে করা হয় খ্রিস্টান ধর্মে ইস্টার থাকে। ইস্টার কি জিনিস? ইস্টার হচ্ছে জিসাস ক্রাইস্টকে কবর দেওয়ার পর উনি কবর থেকে আবার উঠে এসেছিলেন এই এপ্রিল মাসে। ঠিক আছে, রিজারেকশন বলা হয় এটাকে, ইস্টার বলা হয়। ইস্টার মান্থ হিসেবে সেলিব্রেট করা হয় এপ্রিল মাসকে। তো এই ইস্টার মান্থে এক সোমবারে, ঠিক আছে, 24 এপ্রিল 1916 সালে, ঠিক আছে, একটা বিশাল অ্যাটাক করা হয়। কিসের বিরুদ্ধে? না, ওই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। বুঝতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার? ক্লিয়ার? কটা থিমগুলো দেখে নাও, থিমগুলো দেখে নাও। পয়েন্ট ক্লিয়ার, বারবার বলছি পয়েন্ট ক্লিয়ার করো, পয়েন্ট ক্লিয়ার না করলে কবিতা ক্লিয়ার হবে না। সিভিলাইজেশন, ক্যাওস, কন্ট্রোল। তোমাদের সিলেবাসটা আধ্যাত্মিকতার উপরে সিলেবাসটা বেসড আছে। হাই তোলার কিছু নেই বাবা, ছেলে খালি হাই তুলে যাচ্ছে। গোটা সিলেবাসটা তোমাদের আধ্যাত্মিকতার উপর আছে, তাই তো? স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, অমরনাথ, ঠিক তো? দ্য সেকেন্ড কামিং,
হুম হুম। ও একটা ছোট কথার মধ্যে দিয়ে অনেক কিছু কথা বলে দিল। এই ছেলেটাকে যত বোকা ভাবতেন ছেলেটা অত বোকা নয় গো। হ্যাঁ, এই ছেলেটা হেভি নলেজ আছে। চলো, সিভিলাইজেশন, ক্যাওস অ্যান্ড কন্ট্রোল। সিভিলাইজেশন কি জিনিস? সভ্যতা। ক্যাওস, আমাদের মানব সভ্যতা কেওটিক হয়ে গেছে। মানব সভ্যতা, এই মানব সভ্যতা ভালো কোনো জায়গা নেই। পৃথিবীতে ব্লাড শেড হচ্ছে, খালি রক্তপাত হচ্ছে, মানুষ মানুষের খুন কা প্যাসা হয়ে বসে আছে। কেউ মানুষ কোনো কারোর যদি কষ্ট থাকে, সে সেখানে ওপরে ওপরে দেখাচ্ছে আহারে বাবারে বাছারে, ভেতরে ভেতরে বলছে বেশ হয়েছে। মানুষের মধ্যে মনুষ্যত্ব শেষ হয়ে গেছে, পৃথিবীর ডিসিপ্লিনটা নেই। মানুষ এতটা বিধ্বংসী হয়ে গেছে, মানুষ প্রকৃতিকে পর্যন্ত ছাড়ছে না। আজকে দেখো 45 ডিগ্রি 46 ডিগ্রি গরম যাচ্ছে কেন? এক নাগারে গাছ কেটে ফেলা হয়েছে, মডার্নাইজেশন হয়েছে, সিভিলাইজেশন হয়েছে, বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে গাছ কেটে কেটে, গাছ কেটে কেটে। তো আজকে কি হচ্ছে? গরম বাড়ছে। ঠিক তো? এটার জন্য কে দায়ী? মানুষ দায়ী, মানুষের সো কল্ড সিভিলাইজেশন দায়ী। কিওটিক সিভিলাইজেশন হয়ে পরিণত হয়ে গেছে এটা, তাই না? আজকে ট্রেনে বাসে গেলে মানুষ একে অপরের সঙ্গে কথা বলে না, তাই তো? আজকালকার যুগেও দেখো মানুষ সোশ্যাল মিডিয়ায় জড়িত থাকে, তাই তো? মানুষ মানুষের ভালো চায় না। এই পরমাণু বোমা, মিসাইল, রকেট সব মজুত করে রেখে দিচ্ছে, সবাই সবাইকে চমকাচ্ছে। ভালোবাসার কোনো জায়গা নেই। সভ্যতা তো গড়ে উঠেছে, কিন্তু সভ্যতা কেওটিক হয়ে গেছে। আর কন্ট্রোল হবে, কন্ট্রোল। আর পৃথিবীতে পাপ যখন বেড়ে যাবে, আচ্ছা কোনো একটা জলের পাত্র যদি জল ভর্তি হয়ে যায়, তখন কি হবে? ওভারফ্লো হবে, উপচে পড়ে যাবে, আর জল ধরবে না, তাই তো? তো ঈশ্বর আসবে, সেকেন্ড কামিং আসবে, অ্যাপোক্যালিপস আসবে, সমস্ত কিছু কন্ট্রোল করবে। বুঝতে পারলাম? নেক্সট হচ্ছে মরালিটি অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি। মরালিটি মানে কি? মানুষ মরণশীল, যে পৃথিবীতে এসছে তাকে মরতে হবে। আর ক্রিশ্চিয়ানিটি, ক্রিশ্চিয়ানিটিতে বিলিফ দেখবো। আর কি দেখবো? সাইক্লিক জার্নি ফ্রম ক্রিয়েশন টু ডিস্ট্রাকশন। কি? মানুষ তৈরি হয়েছে, মানুষ ধ্বংস হবে, মানুষ আবার তৈরি হয়েছে, মানুষ আবার তৈরি হবে। ওইখানে চলে যাও, ওইখানটা চলে যাও, ওইখানটা চলে যাও, ওইখানটা ওইখানটায়, তা ওইখানে চলে যাও। হ্যালো, ওইখানটায় যাও, ওইখানে সব থেকে ভালো দেখতে হবে, যাও। না, যাও যাও, কোমরে লাগবে তো বাবা, ওখানে যাও। নেক্সট কি? সাইক্লিক জার্নি ফ্রম ক্রিয়েশন টু ডিস্ট্রাকশন। মানুষ তৈরি হয়েছে, মানুষ মৃত্যুর দিকে যাবে, ডিস্ট্রাকশন থেকে আবার ক্রিয়েশনের দিকে যাবে। এই সাইক্লিক জার্নিতে গোটা পৃথিবী চলতে থাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, পৃথিবীর ডিস্ট্রাকটিভ কন্ডিশন। পৃথিবীতে ধ্বংসের রূপ ধারণ করছে পৃথিবী। পৃথিবীতে আজকে মানুষ একে অপরকে ভালোবাসে না, মানুষ একে অপর হিংসা করে, গুলি বোমা সব মজুত রেখে দিয়েছে, পরমাণু পরমাণু বোমা খালি চমকাচ্ছে, একটা কিছু বল, বুম করে একটা ফেলে দেবো। ঠিক আছে? বন্ধু বন্ধুর নেই। একটা ওয়াহিয়াত ঘটনা আমি তোমাকে বলছি, কয়েক মাস আগেকার ঘটনা। কোথায় বেচার জায়গাটা ভুলে যাচ্ছি। দুটো বন্ধু মিলে পিকনিক করতে গেছিল, একটা বন্ধু একটা না, দুটো না, তিন চারটে বন্ধু মিলে একটা বন্ধুকে মেরে রান্না করে খেয়েছিল। হ্যাঁ, বাংলাদেশে, ঠিক। তো আজকে পৃথিবী কোন পর্যায়ে পৌঁছে গেছে বুঝতে পারছো? এবার খবরটা ঠিক না ফেক আমি জানি না। হ্যাঁ, এইসব হচ্ছে ব্যাপার। বন্ধু বন্ধুকে মেরে দিচ্ছে, এসব ঘটনা তো চারিদিকে শুনতে পাও। ঠিক আছে? রেপ তো ডাল ভাত হয়ে গেছে এখন বর্তমান দিনে, রেপ। ঠিক আছে? তো বেসিক্যালি আজকে এখানে এন্ড করলাম। নেক্সট দিনে আরও, আজকে আমার দুটো জিনিস আরও বোঝানোর ছিল, কিন্তু বাউন্সার চলে যায় বলে আজকে দুটো জিনিস বোঝালাম না। স্পিরিটাস মুন্ডি বোঝানোর ছিল, আর জায়ার বোঝানোর ছিল, যেটা এই কবিতার দুটো পার্ট আছে।
ফার্স্ট লাইনে দেখো টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, ঠিক আছে। আর সেকেন্ড স্ট্যান্সার দেখো স্পিরিটাস মুন্ডি বলে একটা কথা আছে, সেকেন্ড স্ট্যান্সার ফোর্থ লাইনে দেখবে থাকবে স্পিরিটাস মুন্ডি, ঠিক আছে। এটাকে অ্যানিমা মুন্ডিও বলা হয়। কোত্থেকে এলো শব্দটা, কি স্পিরিটাস মুন্ডি, না বললে আজকে, আজকে বললে চাপ হয়ে যাবে তোমাদের। তো আজকে बेसिकली এখানেই एंड করলাম। मिलते हैं अगले वीडियो में, तब तक के लिए गुड बाय।